আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, খণ্ডমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি জনাব অজয় দাশগুপ্ত। আপনাদের খুবই পরিচিত মুখ। আহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অজয় দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অজয় দা, আমাদের দেশে আজকে যখন আমরা আলোচনা করছি আর কি, এর মধ্যে আপনি জানেন যে আমাদের প্রেসিডেন্টকে নিয়ে নানান আলোচনা হচ্ছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু আসেনি। প্রেসিডেন্টও আনুষ্ঠানিকভাবে বলেননি তিনি পদত্যাগ করবেন, বরঞ্চ সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রেসিডেন্টের উপর চাপ দেননি। যদি প্রেসিডেন্টের উপর চাপ না দিয়ে থাকেন তাহলে তো প্রেসিডেন্টের স্বাভাবিক নিয়মেই 2028 সাল পর্যন্ত থাকার কথা। কিন্তু সবাই জানেন, প্রত্যেকটা মিডিয়া প্রধান খবর হলো প্রেসিডেন্ট পদত্যাগ করছেন। আমাদের এই আলোচনা যখন প্রচারিত হবে, হয়তো দেখা যাবে ততক্ষণে প্রেসিডেন্ট পদত্যাগ করে ফেলেছেন। তো বিষয়টা ওপেন সিক্রেট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও ঢাক ঢাক গুড়গুড় আমরা লক্ষ্য করছি। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পদে থাকা না থাকা নিয়ে এই যে নাটকীয়তা, এটা কি আসলে রাষ্ট্রযন্ত্রের অস্থিরতার বহিঃপ্রকাশ? জি, প্রথমেই আপনাকে বলি, আপনি বলেছেন যে অজয়দা একটা পরিচিত মুখ। তো যেহেতু আমি ছড়া লিখি, আমার সাথে সাথে কি মনে হয়েছে জানেন, একটি পরিচিত মুখ প্রশংসা করে যেমন গাল দিয়ে তার চেয়ে বেশি সুখ। বুঝছেন? এখন শাহাবুদ্দিন চুপ্পুর একটু সিরিয়াস কথায় ফিরে আসি। সেটা হচ্ছে, উনি আমাদের রাষ্ট্রপতি, তাকে সাধারণ নিয়ম অনুযায়ী মহামান্য বলতে হয়, যদিও এইসব দেশে বলে না। আপনি বোধহয় জানেন যে আমার সৌভাগ্য হয়েছিল রাজা চার্লসের সাথে করমর্দন করার। আপনি কি এটা জানেন? যে আপনি একবার বলেছেন, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, উনি এসেছিলেন। আমি বললাম এই কারণে, ধরেন উনি তো অনেকগুলি দেশেরই আসলে নিয়ম মাফিক রাষ্ট্রপ্রধান। উনি আমাদের এখানে রাজার জন্মদিনে ছুটি দেওয়া হয় অস্ট্রেলিয়ায়। আগে রানীর জন্মদিনে দিত, জুন মাসে আমরা সেই ছুটি অলরেডি উপভোগ করে ফেলেছি। আমি যেটা বলতে চাচ্ছি যে এত বিনয়, মানে কিং ফ্যামিলি, দে আর দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, তাদের যে বিনয়, তাদের যে ভদ্রতা এবং তাদের যে সৌজন্য, এই যে আপনি বললেন না রাগ রাগ ঢাক ঢাক, এই বিষয়গুলো আমাদের মধ্যে যেমন চালু থাকে, এটা বোধহয় আপনার মধ্যবিত্ত এবং গরিবের হয়। দেখবেন ওই ফ্যামিলিতে সবসময় রাগ রাগ ঢাক ঢাক থাকে। এক বড় লোকদের থাকে না, আর এক প্রান্তিক মানুষের থাকে না, কোনো রাগ রাগ ঢাক ঢাক থাকে না। এখন এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের আগমনটাও ঘটেছিল অত্যন্ত অপ্রত্যাশিত ভাবে, যখন আপনার অনেক সিনিয়র আওয়ামী লীগারদের নাম শোনা যাচ্ছিল, এবং আমরা আশা করেছিলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনা এমন একজনকে নিয়োগ দেবেন যিনি রাষ্ট্র ক্ষমতা এবং রাজনীতিতে পরিপক্ক এবং দক্ষ। সেটা হলো না। কিন্তু আমরা দেখলাম যে তার পায়ে ধরে সালাম করে তার কিছুদিন আগেই চুপ্পু বলছিল যে, মানে আপনি তো আমার দিকে তাকানি না, এরকম একটা অভিযোগ করেছিল, অনুযোগ করেছিল নেত্রীর কাছে। সেই চুপ্পুকেই হঠাৎ করে আপনার রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হলো, মহামান্য শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে। এই যে অযাচিত ভাবে একটি রাষ্ট্রের সর্বোচ্চ পদ পেয়ে যাওয়া, এটা যেমন তখন আমাদেরকে বিস্মিত করেছে, এখন হতাশ করছে। হতাশ করছে কেন? বলা হচ্ছে যে তিনি আহ এস আলমের নির্বাচিত প্রতিনিধি ছিলেন, অর্থাৎ ব্যবসায়ী এস আলমের রিকমেন্ডেশন অনুযায়ী। এটার অনেক লজিক্যাল কারণ আছে এই গুজবে। গুজবটা সত্য কিনা আমরা জানি না, কিন্তু গুজবের অনেকগুলি লজিক্যাল কারণ আছে। আমি যে কারণে এই প্রসঙ্গটার অবতারণা করলাম, সেটা হচ্ছে দা ওয়ে হি কেম টু দা পাওয়ার, এটা কিন্তু এক ধরনের রহস্য ছিল। সবাইকে ডিঙ্গিয়ে হঠাৎ করে তিনি হয়েছেন। তো ভদ্রলোকের কপাল খারাপ। ভদ্রলোক ক্ষমতায় নেওয়ার পরপরই আমাদের দেশে এমন একটা ঘটনা ঘটে গেল, গণ অভ্যুত্থান, বিপ্লব, প্রতি বিপ্লব, কিংবা নাটক, কিংবা ডিপ স্টেট, যে নামেই আপনি আখ্যায়িত করেন না কেন, সেটা কমপ্লিটলি তার বিরুদ্ধে চলে গেল। এবং আপনি খেয়াল করবেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের যিনি মানে এখন যাকে বলা হচ্ছে যে আনভেইলিং মাস্ক অফ ফেক সেন্ট, মানে ভুয়া দূতের যে মুখোশ উন্মোচন হচ্ছে, তিনি কিন্তু একবারও তার দিকে তাকাননি। আপনি খেয়াল করে আপনি ভিডিওটা যদি আবার দেখেন, তাকাননি, মানে রাগে। কিন্তু তাকে শপথ নিতে হয়েছে তার কাছে। তারপর যখন নির্বাচন হলো, নির্বাচনটা ডেফিনেটলি
আওয়ামী লীগের গত 2-3 বারের নির্বাচনের চাইতে অনেক অনেক ফেয়ার এবং জনপ্রতিনিধিত্বমূলক ছিল, এবং মানুষ এই নির্বাচনটা চেয়েছিল যে আমি অন্তত ভোটটা যেন দিতে পারি। যারা ভয়ে দিতে পারে নাই, হতাশায় দিতে পারে নাই, কিংবা কোনো কারণে বর্জন করেছে, তারা ছাড়া সিংহভাগ মানুষ কিন্তু এই ভোটে অংশগ্রহণ করেছিল। সেই ভোটে যারা নির্বাচিত হয়ে আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন, বিরোধী দলে আছেন, তাদেরও কিন্তু শপথ নিতে হয়েছে এই রাষ্ট্রপতির মাধ্যমে, বিশেষ করে সরকারকে এই রাষ্ট্রপতির মাধ্যমে শপথ নিতে হয়েছে। সো আলংকরিক অর্থে তিনি আমাদের রাষ্ট্রপতি। এখন একজন রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে চলে যাবে, সেই স্বাস্থ্যের খবর তিনি জানানোর আগে মিডিয়া জেনে যায়। এইটা কেমন হয়ে গেল না? যে মানে আমি অসুস্থ হলাম, হ্যাঁ, আমার পত্নী বা পরিবার জানার আগে আপনি জেনে গেছেন। তো আপনি এটা জেনে গেলেন কিভাবে? এবং দেশের শীর্ষ মিডিয়া যেগুলিকে আমরা বলি, যেমন ধরেন রাষ্ট্রপতি অভিযোগ করেছেন ডেইলি স্টার সম্পর্কে যে না জেনে তারা এরকম একটা নিউজ করেছে। কোন নিউজটা? যে তার সাথে আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী, এখন যিনি প্রবাসে আছেন, হ্যাঁ, এখন পালিয়ে গেছেন বললে অনেকে রাগ করে, সসম্মানে গেছেন বলে অনেকে ক্ষুব্ধ হয়। কোনটা যে বলবো এটা বলা খুব মুশকিল। আচ্ছা ঠিক আছে, উনি চলে গেছেন, যে কোনো কারণে হোক চলে গেছেন। এই যে চলে গেছেন বলেন না, বলেন যে উনি এই দেশে নাই, এই দেশে নাই। আচ্ছা ঠিক আছে। এটা আপনার সবচেয়ে নিরাপদ। রবীন্দ্রনাথের একটা গান আছে না, ওই যে গেলে চলে গেলে পলাতকা ছায়া ফেলে। উনি চলে গেছেন কিন্তু ছায়াটা ফেলে গেছেন। তো ওই ছায়াটা দেখেন কেমন শক্তিশালী। বলা হচ্ছে যে উনার সাথে আলাপ হয়েছে, উনি যখন বিদেশে গেছেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনার সাথে আলাপ হয়েছে। এই আলাপের পরে খুব স্বাভাবিকভাবেই তাকে আর এই পদে রাখা যাচ্ছে না। এই যে এই পদে রাখা যাচ্ছে না, সেটার সাথে শারীরিক অসুস্থতাটা যোগ করে দেওয়া হয়েছে। এখন দেখেন, রাষ্ট্রপতি, আপনি যেটা শুরুতে বলেছেন আলংকরিক পদ, আসলে রাষ্ট্রপতির কবর জিয়ারত করা আমাদের দেশে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হওয়া, যেমন ধরেন বিশ্ব তামাক দিবস, কেউ জানে না কিন্তু যে বেটা তামাক বানায় ও জানে না যে এটা বিশ্ব তামাক দিবস। ওই দিন তিনি একটা বিবৃতি দেন, হয়তো তিনি তখন জর্দা খান, পান দিয়ে জর্দা খাইতে খাইতে লেখেন যে তামাক খুব খারাপ জিনিস, ওনার সেক্রেটারি এটা লেখে, তোমরা আর তামাক সেবন করবে না। এইরকম বিবৃতি বাণীগুলি আমাদের, যেগুলিকে আমি ব্যক্তিগতভাবে বলি মেহেরবানি, মানে উনি তো আর বানিয়ে দেন না, এটা মেহরবানি করে অন্য সেক্রেটারিরা লিখে দেয়, ওই বাণীগুলি দেন। আপনার মনে আছে আমাদের দেশে একজন রাষ্ট্রপতি ছিলেন মাহমুদুল্লাহ, বঙ্গবন্ধু তাকে বানিয়েছিলেন, ফেনীর মানুষ। এই ভদ্রলোক রাষ্ট্রপতি থেকে যখন চলে গেলেন, খুব আশ্চর্যজনক ভাবে বিএনপির এমপি হিসাবে ফিরে এলেন, সাধারণ একজন সাংসদ হিসেবে তিনি ফিরে এসেছিলেন। এটা মানে ওই বয়সে আমাদেরকে স্তম্ভিত করেছিল। আপনি ইউ আর দ্য টপ অফ দ্য ক্রাউন, আপনার, আপনি এরপরে গিয়ে ফরাসে লুটিয়ে পড়ছেন, মেঝেতে লুটিয়ে পড়ছেন। এইটা তো আমরা রাষ্ট্রপতির কাছ থেকে আশা করি না বা করিনি। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য। এখন দেখেন এই ভদ্রলোক নানা কারণে বিপদগ্রস্ত ছিলেন, আশঙ্কাগ্রস্ত ছিলেন, তার চেহারাতেও সেটা আমরা দেখেছি, এবং বিভিন্ন সময় তিনি নিখোঁজ ছিলেন, তার কোনো খবর পাওয়া যেত না। এবং তিনি নিজে দুঃখ করে বলেছেন তার কথা কেউ শুনতো না, তার কাছে কেউ আসতো না, তাকে কোনো ইনফরমেশন দিত না, তার কাছে কোনো ফাইল যেত না। এইরকম একজন, আপনার কি বলে যে অথর্ব রাষ্ট্রপতি হওয়ার চাইতে আপনার শারীরিক কারণে চলে যাওয়াটা আমার মনে হয় মঙ্গলের, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই আপনার আহ বুনো ওল আর বাঘা তেঁতুল, এই দুটা তো একসাথে থাকতে পারে না। তিনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন, যাদের সরকারের ছিলেন, তারা তো আমি বলবো যে তাদেরকে উৎখাত করা হয়েছে এবং তারা উচ্ছেদ হয়ে গেছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের সকলেই। তো সেই জায়গায় তিনি যে এতদিন টিকেছেন, এটার জন্যই আমার মনে হয় শোকর করা উচিত। আপনি যেটা বললেন যে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হওয়ার সময় হয়তো উনি থাকবেন না, যদি না থাকেন তো উনার জন্য রইল সমবেদনা, যদি থাকেন তো উনার জন্য রইল দুঃখ, আর যদি উনি থেকে আবারও বলেন যে না আমি রয়ে গেছি, তাহলে ওনার জন্য আমার কষ্ট ছাড়া কিছুই রইলো না। মানে আমি কোনো আনন্দ প্রকাশ করতে পারছি না কোনোভাবেই, বুঝতে পেরেছেন? এই যে আনন্দ এই যে দুঃখ, কষ্ট এবং সমবেদনা বিতরণ আপনি করছেন, যেহেতু আপনি একটা মুডের মধ্যে আছেন এই বিতরণের, তো আপনি আরেকটি ইস্যু নিয়ে এসে সেখানে আপনি দুঃখ, কষ্ট, সমবেদনা বিতরণ করার সুযোগ পাচ্ছেন। সেটা হচ্ছে আমাদের সাতক্ষীরা অঞ্চলের জামায়াতের একজন এমপি, গত কদিন ধরে ওনার নামও কিন্তু আমরা পত্রিকার পাতায় খুব দেখছি, একদম মানে ভয়ঙ্কর ভাবে দেখছি, এবং অনেক সময় লুকিয়ে লুকিয়ে দেখছি যে এর পাশে আমার ছেলে মেয়ে অথবা এরা কেউ দেখে ফেললো কিনা, যে এই ধরনের এই যে একদম মানে কুৎসিত ঘটনার মানে ভেতরে উনি হাত পা নাড়াচাড়া করছেন, নানাভাবে প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি আসলে ঠিকই করেছেন, উনি ভুল করেননি, অন্যায় করেননি, নানাভাবে প্রচার। এবং প্রথম প্রথম ওনার কিছু অনুগত লোক দাবি করে বসলো এআই দিয়ে ক্রিয়েটেড, এআই ক্রিয়েটেড, পরে দেখলাম নির্মাণ করা। উনি নিজেই বিবৃতি দেওয়া শুরু করলেন। যে আমার কথা হলো কি, আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাই, ঘটনা তো আমরা দেখেছি তো ভাই,
আমি এটা আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা লোক যখন সংসদ সদস্য হয়, তিনি তো সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্বে পরিণত হন। কিন্তু ওনার হাতে দেশটাকে আমরা দিয়ে রেখেছি। উনি আইন ঠিক করে দিবেন যে আমাদের কিভাবে করা উচিত, কিভাবে ভাবা উচিত, কিভাবে চলা উচিত। এরকম আইন প্রণেতারা যখন এই ধরনের কাজ করেন, মানে ওনার মধ্যে আর কি কাজ করে, কি চিন্তাটা কাজ করতে পারে ওনার, আসলে ওনার মনস্তত্ত্বটা আমি আসলে বোঝার চেষ্টা করতেছি যে এরা আসলে কি, এরা কি মানুষকে মানে কি ভাবে যে এগুলো জানাজানি হলে আমার কিছু হবে না, অথবা এরা কি ভাবে যে আমি এতই ক্ষমতাবান হয়ে গেছি, কে কি দেখলো কে কি বললো ঠিক আছে, আমার কিছু যায় আসে না। আমরা কিন্তু আগে দেখেছি আমাদের এক সময় প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব, উনি ওই ধরনের মানে কাউকে পাত্তা দিতেন না যে দেখলে দেখুক আমার কি। নাকি মানে এদের মনস্তত্ত্বটাকে আপনি কখনো মানে বোঝার চেষ্টা করেছেন? দেখেন, কেন এটা তো আপনি ফ্রয়েডের কাছে নিয়ে যাচ্ছেন। সেগমন্ড ফ্রয়েডের কাছে আমাকে হাত পাততে হবে। এটা তো ফ্রয়েডীয় মনস্তত্ত্ব আছে, আপনি তো জানেন এটা, যে ফ্রয়েডের মনস্তত্ত্ব কিন্তু সাংঘাতিক। ফ্রয়েড যেটা বলছে যে পুরুষ কিন্তু একেবারে শেষ বয়সে এসেও কামুক হতে পারে। আমরা যদি ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, এবং পৃথিবীতে অনেক ঘটনা আছে, ধরেন যৌনতার কথা যদি আমরা বলি, যৌনতা তো একটা বিজ্ঞান এবং আপনার এটা একটা আলটিমেট সোর্স অফ এনজয় অ্যান্ড আমি বলবো এন্টারটেইনমেন্ট ফর দ্য পিপল। এটা তো পৃথিবীর একেবারে যদি প্রাগ ঐতিহাসিক আপনি যুগে যান, যে মানুষ সৃষ্টির এই আকাঙ্ক্ষা না থাকলে তো আদম আর ইভ নেমে আসতেন না, এবং এই কাজও হতো না, আমরাও আসতাম না। এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যেটা বললেন যে একজন মানুষকে সংসদ সদস্য বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে, অর্থাৎ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এখানে একটা কথা একটু বলতে চাচ্ছি তার আগে, সেটা হচ্ছে ধরেন আমাদের আহ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সাহেব, চার নেতা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, এই আমলগুলো, তারপর ধরেন মতিয়া চৌধুরী। এখানে মতিয়া চৌধুরীর কথা যখন এসছে আপনাকে বলি, একবার বজলু ভাইয়ের সাথে অনেক আড্ডা দেওয়ার সুযোগ হয়েছিল সংবাদ অফিসে। তো তাদের যে সন্তান নেই এটা নিয়ে কথা বলার সময় উনি ঠাট্টা করে বলছিলেন, বলে তোমার ভাবি যে পরিমাণ জেলে থাকে আমাদের আর বাচ্চা হবে কি করে, এভাবে দুষ্টামি করে উনি বলছিলেন। হ্যাঁ, বলে ও তো কয়দিন পর পরই কারাগারে যায়, তো আমাদের আর সন্তান হবে কি করে। দেখেন, কথাটার মধ্যে কিন্তু একটা চরম সত্য লুকায়িত আছে, যে আপনি জনপ্রতিনিধি, আপনি স্যাক্রিফাইস করেছেন। শুধু উনি স্যাক্রিফাইস করেননি, ওনার হাজবেন্ডও স্যাক্রিফাইস করেছেন। হ্যাঁ, তা বজলুর রহমান যে পরিমাণ সুপুরুষ ছিলেন, যে খ্যাতি ছিলেন, হ্যাঁ, নারীরা তো তার কাছে আসারই কথা, কিন্তু এটা তো জানবার কথা নয় আপনার। আমি একটা কথা বলি আপনাকে, মৌমাছি আর মাছির মধ্যে একটা তফাৎ আছে। মৌমাছি ঘুরে ঘুরে কিন্তু ফুলে যায়, ফুলের থেকে ফুলে যায়, এই জন্য মৌমাছিকে মানুষ কিন্তু নিন্দা করে না। আর মাছি কি করে, ঘুরে ঘুরে খালি নিষ্ঠায় যায়, পাঁকের মধ্যে যায়, গোবরের মধ্যে যায়, গুয়ের মধ্যে যায়। এই জন্য মানুষ মাছিকে নিন্দা করে, মাছিকে পছন্দ করে না। এই এমপি সাহেব যেটা করেছেন, মৌমাছি না হয়ে তিনি মাছি হয়েছেন। কারণ আপনি আপনি আপনার নানাবিধ পন্থা আছে আপনার যৌন ইচ্ছা চরিতার্থ করবার জন্য, কিন্তু আপনি এইভাবে হোটেলে গিয়ে নিজেকে, যে আপনি যেটা বললেন, যে এক ধরনের যে একটা ধারণা হয়েছে আমি নিরাপদ, বা আমি এটা করলে আমার কিছু হবে না, এই ধারণাটা সমাজ থেকে নির্মূল হতে হবে। এখন তো এআই এর যুগ, ঠিক বলা যায় না। কারো আমি দেখলাম প্রচার হচ্ছে, তারা বলেছে যে সিসিটিভি তুলে নিতে হবে। সিসিটিভি তুলে নিতে হবে কেন? হ্যাঁ, এটা তো বলেছে যে সিসিটিভি সর্বনাশ করছে, সিসিটিভি তুলে নিতে হবে। আরে ভাই, সিসিটিভি তুলে নিল, আমি আকাম কুকাম করবো, এটা কেউ মানে জানতে পারবে না। হ্যাঁ, এবং এটা ক্যামেরায় ধারণ করা যাবে না। না, আমি আমি আপনাকে আরেকটা পয়েন্ট একটু বলি। দেখেন, ওনার একটা রিকমেন্ডেশনের একটা কি দেখলাম, কাগজ দেখলাম, যে ওই মেয়েটা তার মানে বায়োডাটার মধ্যে উনি জোর একটা সুপারিশ করেছেন, উনি এমপি সাহেব। মেয়েটা এসএসসি পাস, এবং উনি যখন বিয়ের দাবিটা করছেন, যে তারিখে উনি সুপারিশ করেছেন তার ঠিক 5 দিন আগে উনি বিয়ে করেছেন। তো এখানে দুটো প্রশ্ন, একটা হলো যে এই যে মেয়েটাকে চাকরির জন্য সুপারিশ করা, এটার মাধ্যমে কি মেয়েটাকে উনি এক ধরনের বাধ্য করেন? এটা কি প্রেম ছিল, এটা কি বিয়ে ছিল, এটা কি মানে ব্ল্যাকমেইল ছিল, নাকি এটা ওর অসহায়ত্বের সুযোগ দেওয়া ছিল? এই যে মানসিকতাগুলো, আপনি কি যে বলেন? শেষে যে কথাটা বলেছেন এটা কিন্তু খুবই সত্য। এরা কি আপনার ধারণা যে এরকম একটা বয়স্ক মানুষের সাথে স্বইচ্ছায় যায়? এখানে অনেকগুলো, এমনকি এমনও হতে পারে ওই মেয়েটির যারা অভিভাবক বা যারা তাকে লুক আফটার করে, তাদেরও এক ধরনের নীরব প্ররোচনা ছিল যে কাজটা করে নিয়ে আসো। এটা তো অস্বীকার করা যাবে না। এখানে আপনাকে একটা জায়গায় আসতে হবে। আমরা এই ব্যবচ্ছেদের পরিবর্তে আমরা যদি সমাজের দিকে তাকাই, আপনি দেখেন
মানে এটা একটা সাংঘাতিক খারাপ জিনিস। সেটা হচ্ছে কি, যত আপনি টাইট করবেন, যত আপনি শৃঙ্খলিত করবেন, তত কিন্তু ভেতরে ভেতরে একটা বাস্ট হবে। এটা হচ্ছে তার একটা নজির, তার একটা প্রমাণ। আপনার তাকে হোটেলে নিয়ে যেতে হবে কেন? কেন তাকে হোটেলে নিয়ে যাচ্ছে? কেন তাকে এগুলো করছে? কারণ কি? কারণ সমাজে আপনার অবাধ যে মেলামেশা, আমি অবাধ মেলামেশা বলতে এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই। অবৈধ মানে কি? অবৈধ হচ্ছে, কিন্তু অবাধ না। অবৈধটাকে আমাদের সমাজ বৈধ বলে মেনে নিতে চাচ্ছে অন্তর থেকে। আপনি দেখেন বিষয়টা কিরকম। সব বিষয়ে দেখেন যৌনতার একটা বিস্ফোরণ ঘটেছে হঠাৎ করে। এটাকে পারভার্সন বলা উচিত, বিকৃতি বলা উচিত। এই যে বিকৃতিটা ঘটেছে, এবং দেখেন সবগুলো মানুষ কিন্তু বেশি বয়সী মানুষ। একটা বয়সে কিন্তু মানুষের ওই যে মতি ভ্রম, এবং আপনার বলে না যে বুড়োকালে ভীমরতি, এই কথাটা তো শুধু শুধু চালু হয়নি, তাই না? এই যে ভীমরতি গুলো, এগুলোর কারণে এরা কিন্তু এই পথে পা বাড়াচ্ছে, এবং খুব রিস্কি একটা জায়গায় চলে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ। যে কোনো হোটেলে সিসিটিভি থাকতে পারে, যে কোনো হোটেলে মানুষ একটা, আপনি কি করে জানেন যে হোটেলে একটা হোল্ড করে রাখা হয় নাই? ওরা তো জানে যে এরকম লোক আসে, ওদের দেখার একটা টেন্ডেন্সি থাকে, হয়তো ওরা দেখে, এবং আজকাল কি করে এটা ভিডিও করে দেয়, ভিডিও করে এটা ছেড়ে দেয়। এই যে একটা বিষয়, হিতাহিত জ্ঞান শূন্য না হলে তো আপনি এই কাজটা করতে পারবেন না, তাই না? এই যে আমি যেটা বলতে চাই, সবচেয়ে যেটা আঘাত করেছে আমাকে, তরুণ তরুণীরা কি শিখছে এখান থেকে, কি শিখছে নতুন প্রজন্ম। আজকে আমি আরো একটা দেখেছি, সিলেটের কোন মন্ত্রীর ছেলে বোধহয়, বিএনপির এমপি বোধহয়, তারও দেখলাম আরেকটা এরকম জঘন্য জিনিস বেরিয়েছে। এগুলো কিন্তু বেরোতেই থাকবে যদি আপনি অবদমনটা বন্ধ না করেন। কোথায় এদের, এদের অসুস্থতা কোথায়? এদের অসুস্থতা কিন্তু পরিবারে, সমাজে, এবং সেই অসুস্থতার বিকার হিসেবে বেরিয়ে আসছে। হ্যাঁ, পরিবারকে কেউ সময় দিচ্ছে না, পরিবারে যে ভালোবাসা, সেই ভালোবাসা রক্ষণ করা যাচ্ছে না। আমাদের যাদের নাম আমি বললাম, যেসব নেতাদের এরশাদের আগে, তাদের কি ভাই আকাঙ্ক্ষা ছিল না? তাদের কি শারীরিক সমর্থতা ছিল না? তাদের কি আপনার এই ধরনের করার সুযোগ ছিল না? কিন্তু তারা সুযোগই নেয়নি, তারা সুযোগ পায়ওনি, তারা চায়ওনি। কারণ তাদের ধ্যান জ্ঞানে আছে দেশ, তাদের ধ্যান জ্ঞানে ছিল সমাজ, তাদের ধ্যান জ্ঞানে ছিল রাজনীতি। এই কারণে তারা করেনি। আপনি যখন এই কথাটা বললেন, তখন আমি এখানে একটু প্রসঙ্গ একটু চেঞ্জ করি, যে আমাদের সেই মানে নেতা যারা ছিলেন, দেশে যারা স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, ওই সময় সক্রিয় একজনের জনাব তাজউদ্দিন আহমেদের জন্মদিন মাত্রই পার হলো। আপনারও নিজের তাজউদ্দিন আহমেদ সম্পর্কে আমি যতটুকু জানি প্রচুর আগ্রহ আছে, এবং ওনাকে নিয়ে আপনি অনেক লেখালেখি করেছেন। তাজউদ্দিন আহমেদের জন্মদিন, এই লোকটার নাম আমার মাঝে মাঝে মায়া হচ্ছে। মায়া হয় কেন? যে উনি যে দলের লোক ছিলেন, সেই দলও কিন্তু ওনাকে মানে গুরুত্ব অতটা দেয়নি। আমার কাছে সবসময় মনে হয়েছে আওয়ামী লীগের মধ্যে একটা চিন্তা ছিল যে তাজউদ্দিন আহমেদকে যদি তার যে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়, তাহলে বুঝি অন্য কেউ ছোট হয়ে যেতে পারে। এই একটা জুজুর ভয় তাদের মধ্যে মনে সবসময় ছিল। আমি এইটা যেটা খেয়াল করেছি। আর এখন তো আর বলাই যাবে না, কারণ স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিছু বললেই মানে অনেক মনে করে যে এই তো গেল গেল। তো তাজউদ্দিন আহমেদের জন্মদিন খুব নীরবে পার হয়ে গেল, কিন্তু আপনি কি বলবেন? আমি ওই প্রসঙ্গটা একটু শেষ করে দিই। সেটা হচ্ছে এই যৌন বিকৃতি থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। সামনে যে লিডার গুলোর কথা বললাম, তাদের কথা, এছাড়া ধরেন যারা সমাজে বাস করে, আমাদের সামাজিক অনেক ভালো মানুষ আছেন, অনেক আপনার প্রগতিশীল মানুষ আছেন যারা জীবন পার করে দিয়েছেন, এবং কোনো ধরনের স্ক্যান্ডাল তাদের বিরুদ্ধে নেই। তাদেরকে সামনে রাখতে হবে। আপনি সিরাজুল ইসলাম চৌধুরীর কথা বলেন, হ্যাঁ, আপনি ডক্টর কামাল হোসেনের কথা বলেন, বহু মানুষ আছে আমাদের দেশে। আমাদের দেশে আপনার ধরেন যে শিক্ষা, সংস্কৃতি, রুচি, সব দিকে মিলিয়ে অনেক মানুষ আছেন যারা জীবনকে, আমি বলবো যে একটা ত্যাগের মধ্যে, সংগ্রামের মধ্য দিয়ে পার করে দিয়েছেন। এই মানুষগুলো এমন জায়গা থেকে উঠে এসেছে, এমন কর্দমাক্ত সমাজ বা পরিবার থেকে এদের জন্ম হয়েছে, কিংবা এরা এমন কিছু চাষ করে যাদের অন্তরে, তারাই এগুলো করে। কোনো স্বাভাবিক মানুষ এটা করে না। এবং আপনি দেখেন এই ঘটনার পরে মুখ উঠানো ওই মেয়েটির জন্য মায়াই হয়েছে, আমার মায়া হয়েছে মেয়েটির জন্য। হ্যাঁ, কারণ ধরেন সে কি করে বাঁচবে, সামনের দিনটা সে কি করে চলবে? আপনি যদি প্রত্যেক নারীর মধ্যে আপনি যদি নিজের মা বোনকে একবার করে দেখতে চান, তাহলে তো এই প্রক্রিয়াটা আসলে রোধ করা সম্ভব। এবার আমি একটু তাজউদ্দিন সাহেবের কথা আসি। আপনি যেটা বলেছেন, তাজউদ্দিন হচ্ছেন আমাদের ইতিহাসের, আমার কাছে সবচেয়ে স্পর্ধিত একজন মানুষ, সবচেয়ে ত্যাগী এবং সবচেয়ে সংগ্রামী একজন মানুষ। আমি আপনাকে একটা একটা কথা বলি, খুবই দুঃখের কথা এটা। আমাদের এই যে বললেন যে বিগত সরকারের আমলে শুধুমাত্র ওই যে ৩রা নম্বরে জেল হত্যা দিবস পালন করার ব্যাপারে একটা মাত্র বিবৃতি দিয়েই উনি ক্ষান্ত থাকতেন। উনি কখনো যাননি ওই অনুষ্ঠানে, কারণ গেলে যদি অন্যরা ছোট হয়ে যায়। মানে যারকে ছোট হবার কথা বলছে তিনি তো জীবনেও ছোট হবেন না, তিনি জীবনেও তাকে কেউ ছোট করতে পারবে না, এটা জেনেও
এই হীনমন্যতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং আশেপাশের কেউ বলা সাহসও করেনি হয়তো। কিন্তু আজকে দেখেন তাজদিন আহমেদকে কি প্রয়োজন। আমি যেটা বলতে চাই, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন জায়গাটা আমরা পার হয়েছি যখন তিনি বারবার করে বঙ্গবন্ধুকে 9 মাসের কাহিনী বলতে চেয়েছেন এবং বঙ্গবন্ধু শোনেননি, অথবা শোনার সময় পাননি, অথবা শোনার মতো যে না শোনার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে তিনি শিকার হয়েছিলেন। সেটা যদি না হতো, তিনি যদি 9 মাসের বীরত্বের কাহিনী জানতে পারতেন, কারা সেখানে বিক্রি করেছিল, কারা সমর্থন করেছিল এবং তাজউদ্দিন সাহেব কিভাবে এই কঠিন যুদ্ধ পরিচালনা করে দেশকে স্বাধীন করেছিল, তাহলে তো ইতিহাস বিপদগামী হতে পারতো না। আপনি দিল্লিতে আপনার গান্ধীর একটা সমাধিস্থল আছে জানেন, রাজঘাটে, যেখানে সবাই যায়। তার পাশে একটা শক্তিস্থল আছে, কিন্তু ওইখানে নেহেরুরা ঘুমিয়ে আছে। ওই আমাদের দেশে তো তাজউদ্দিন সাহেবদের জন্য সেরকম কিছু করা হয়নি, চার জাতীয় নেতার জন্য তো করা হয়নি। করলে না তরুণরা যেত, করলে না তরুণরা জানতো। তাজউদ্দিন আহমেদকে আপনি যখনই কথা বলেন আমি একটু ইমোশনাল হই, এই কারণে এই মানুষটি হচ্ছে আমাদের ইতিহাসে, আমি বলবো যে ট্র্যাজিক হিরো, সবচেয়ে ট্র্যাজিক হিরো, যিনি দলে ছিলেন না, দল যাকে পরিত্যাগ করেছে, নেতা যাকে পরিত্যাগ করেছে, এবং সেই নেতা সেই দলের জন্য তিনি জীবন বিসর্জন দিয়েছেন। এর চেয়ে বড় লয়ালিটি, এর চেয়ে বড় আনুগত্য পৃথিবীতে আর কি হতে পারে। এবং দেখেন এই মানুষটি কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদকে প্রথমেই চিহ্নিত করতে পেরেছিলেন এবং তিনি বাকশালের বিরোধিতা করেছিলেন। সবগুলো পয়েন্ট দেখেন, মার্কিন সাম্রাজ্যবাদকে চিহ্নিত করা, তারপরে বাকশাল মানে একনায়কত্বকে প্রতিহত করা বা পছন্দ না করা, তারপরে দেখেন বহুদলীয় গণতন্ত্রের পক্ষে থাকা এবং নিজে সরকারের দলে না থেকেও কারাগারে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দেয়া। এই মানুষকে যদি বাংলাদেশ, আমার যত মনে হয় কি জানেন, ইতিহাসের প্রত্যেকটা রক্তবিন্দুর কিন্তু আলাদা একটা মূল্য আছে, প্রত্যেকটা আত্মত্যাগের একটা মূল্য আছে। একদিন না একদিন এই দেশের ইতিহাস সঠিক পথে যেতে বাধ্য হবে, আপনার যেতে বাধ্য হবেই। এবং সেই দিন তাজউদ্দিন আহমেদ সবাইকে ছাপিয়ে উপরে উঠে আসবেন, কারণ তাজউদ্দিন আহমেদ হচ্ছেন আলোকবর্তিকা আমি মনে করি। এবং দেখেন উনি 1 টাকার প্রধানমন্ত্রী ছিলেন। আজকের তরুণ তরুণী যারা এই ভিডিও দেখবে তাদের জানা উচিত, মুক্তিযুদ্ধের 9 মাসে যখন অন্যান্য নেতারা পরিবার নিয়ে আনন্দে এবং বেদনা তো ছিলই, নিজেদের পরিবারের সাথে জীবনযাপন করেছেন, তাজউদ্দিন সাহেব করেননি। তিনি খড়ের বিছানা পেতে, ঘাসের বিছানা পেতে সেখানে ঘুমিয়ে জীবন কাটিয়েছেন। এবং তার পুত্রের যখন অসুস্থতার সংবাদ নিয়ে স্ত্রী এসেছিল, তিনি বলেছিলেন যে আমার মুক্তিযোদ্ধারা এর চেয়ে খারাপ আছে, আমি আগে ওদের দেখে আসি। এই মানুষটিকে আমরা মূল্যায়ন করতে পারিনি, এটা বড় দুর্ভাগ্যের বিষয় আপনার। এবং সিম্পল একটা লাইফ, আপনি হয়তো জানেন যে যতগুলি মিটিং এ বঙ্গবন্ধু তাকে নিয়ে যেতেন, ভুট্টো বেরিয়ে এসে বলেছিল যে মুজিবকে সাথে কথা বলা যায়, তাকে মানে বোঝানো যায়, কিন্তু হাফ, যে সাদা হাফ শার্ট মানে হাফ হাতা শার্ট, এই লোকটাকে কেন সাথে নিয়ে আসে, এ তো স্বাধীনতা ছাড়া কিছুই বোঝে না, এইরকম করে চিহ্নিত করেছিল তাকে। এই মানুষটিকে আপনার পারেনি। এবং আপনি হয়তো জানেন যে যুবলীগের নেতা, আমি নাম বলতে চাই না, তিনি তাকে হত্যা করতে গিয়েছিলেন 1971 সালে। হত্যা না করুক, বন্দুক নিয়ে তো ভয় দেখাতে গিয়েছিলেন, কিন্তু তাজউদ্দিন সাহেব মাথা নত করেননি। এখন আমার শেষ প্রশ্নটা হচ্ছে, মূলধারা 71 নামে যে বইটি তার সেক্রেটারি ছিল মইদুল হাসান লিখেছে, কেন সেটি পড়তে দেওয়া হলো না এত বছরের আমলে, কেন সেটিকে প্রচার করা হলো না? সেখানে তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু ছিল না, সেখানে তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু ছিল না। তাজউদ্দিন সাহেব কি হাইলাইটেড হবেন শুধুমাত্র আওয়ামী লীগের দ্বারা? তাও কিন্তু ইতিহাসের দ্বারা হাইলাইটেড। আপনি জানবেন যে ডিপি ধর নামে, ডিপি ধর বাঙালি ছিলেন, আপনার ইন্দিরা গান্ধীর সচিব বা কিছু একটা ছিলেন, উনি বলেছিলেন যে মিসেস গান্ধী তাকে বলে দিয়েছে যে এই প্রবাসী সরকারের কাছে তিনি একটি মাত্র মানুষের সাথে যোগাযোগ করতে চান, সেটি হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এইভাবে তিনি বিশ্বাস অর্জন করেছিলেন। এই মানুষকে অবজ্ঞা করা, ইতিহাসকে অবজ্ঞা করা। এবং আজকে যদি আমি শেষ কথা এটা বলি, আমি জানি প্রচুর গালাগালি করবেন অনেকে, কিন্তু এটা লিখে রাখতে হবে, এই অবজ্ঞার কারণে আজকে দল রাস্তায় নামতে পারে না, এত বড় একটা দল। কারণ এই লিডারশিপ, যে লিডারশিপ আত্মত্যাগের মাধ্যমে নিজের রক্তের মাধ্যমে দেশকে পরিশুদ্ধ করেছে, তাকে যদি মনে রাখতে না পারে তাহলে এই পরিণতি বরণ করতেই হবে। আই স্যালুট তাজউদ্দিন আহমেদ। জি, এরপরে আর আলোচনা আসলে চলে না, কারণ আর অন্য 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 আরো কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি যেভাবে শেষ করেছেন আমার মনে হয় যে এই মানে এরপরে আর নতুন করে অন্য কোনো প্রসঙ্গে আলোচনা মনে হয় মানুষ পছন্দ করে, আমার দর্শকরা পছন্দ করবেন না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আপনাদের কাছে অনুরোধ যে আমাদের ইতিহাসের এই মহানায়ককে নিয়ে আপনারা চিন্তা করবেন। ওনাকে নিয়ে বেশ কিছু বই পাওয়া যায় এখনো, এটা পড়লেই বুঝবেন যে উনি আসলে কি করেছেন এবং কি করতে পারেননি, কি করতে চেয়েছিলেন। একটা ছোট্ট কথা বলবো, জি একটা বই আছে আলোকের এই ঝর্ণাধারায়, এই বইটা পাঠ করলেই হবে তাজউদ্দিন আহমেদকে নিয়ে। জি, তো আপনারা
আশা করি এই বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন, পড়বেন এবং নিজেদের অতীতকে জানলে পর অতীতের উপর নির্ভর করে কিন্তু অতীতে যেগুলো ভালো জিনিস সেগুলোর উপর নির্ভর করে কিন্তু আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।